আজকে আমরা ডাইরেক্ট ট্যাক্সের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্যাক্সেবিলিটি অফ ডিভিডেন্ডস। ঠিক আছে, আমি যেগুলো বোর্ডে লিখেছি সেগুলো একটু নোট ডাউন করার চেষ্টা করবি বা একটু স্ক্রিনশট নিয়ে নেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে, আমি যখন বলবো তখন তো ফার্স্ট অফ অল কী বলছে দেখ, ডিভিডেন্ড ইনকাম উড চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস ওয়েদার সাচ শেয়ার্স আর হেল্ড বাই দ্য এসএসসি অ্যাজ ইনভেস্টমেন্ট অর স্টক ইন ট্রেড। কোন সেকশনে বলা হচ্ছে না? সেকশন 56 সাবসেকশন 2 ক্লজ 1। ঠিক আছে, তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স হেডেই কিন্তু ডিভিডেন্ডের ইনকামকে ট্যাক্সেবল হতে হবে। এটা কোন সেকশনে বলা আছে? খুব ইম্পর্টেন্ট, 56 সাবসেকশন 2 ক্লজ 1। ঠিক আছে, সেকশন 56 সাবসেকশন 2 ক্লজ 1। আচ্ছা, এই যে নিচের লাইনটা আমরা করলাম, ওয়েদার সাচ শেয়ার্স আর হেল্ড বাই দ্য এসএসসি অ্যাজ ইনভেস্টমেন্ট অর স্টক ইন ট্রেড, তার মানে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত তাদেরকে ইনকাম ট্যাক্স কী করছে, অ্যাকচুয়ালি দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, একদলকে বলছে ট্রেডার, একদলকে বলছে ইনভেস্টার। এবার দেখ খুব ভালো করে যদি পড়িস, কি বলছে, ওয়েদার সাচ শেয়ার্স আর হেল্ড বাই দ্য এসএসসি, তাহলে এসএসসিকে আমি ওখানে বললাম ট্রেডার আর ইনভেস্টার। ঠিক আছে, এসএসসি কী করছে, সেটাকে ইনভেস্টমেন্ট আকারে হোল্ড করছে নাকি স্টক ইন ট্রেড আকারে হোল্ড করছে ওই শেয়ারগুলোকে। ঠিক আছে, তাহলে ইনভেস্টমেন্ট আকারে কারা হোল্ড করবে? যারা ইনভেস্টার। ঠিক আছে, তাদের কাছে ওই শেয়ারগুলো কি ইনভেস্টমেন্ট, কিন্তু যারা ট্রেডার তাদের কাছে কোনো কি স্টক ইন ট্রেড। কেন স্টক ইন ট্রেড? তার কারণ দেখ, ওদের পারপাসটা মানে এই যে ট্রেডার, এদের কাজটাই হচ্ছে শেয়ার কী করবে, কিনবে বেচবে। ঠিক আছে, শেয়ার কেনা বেচা করাটাই এদের কাজ। যেমন ব্রোকারের কাছে কি, ব্রোকারের কাছে কিন্তু শেয়ারগুলো কি, ব্রোকারের কাছে কিন্তু শেয়ারগুলো অ্যাসেট নয়, ব্রোকারের কাছে শেয়ারগুলো কি তার পণ্য, গুডস। ঠিক আছে, তাহলে সেই শেয়ারগুলোকে কেনা বেচা করে যে ইনকাম তাদের হবে বা যদি কোনো লস হয়, সেটা কোন হেডে ট্যাক্সেবল হবে? ট্রেডারদের কথা বলছি। ট্রেডারদের যে শেয়ারটা তারা স্টক ইন ট্রেড আকারে ট্রিট করছে, সেই শেয়ারটাকে কেনা বেচা করে যদি কোনো প্রফিট বা লস হয়, তাহলে সেটা কোন হেডে ট্যাক্সেবল হবে? প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। অন্যদিকে ইনভেস্টার যারা, তাদের কাছে কি ওটা ইনভেস্টমেন্ট অ্যাসেট। ঠিক আছে, তাহলে সেটাকে যদি তারা বেচে কোনো লাভ করে বা কোনো ক্ষতি হয়, সেটা কোন হেডে ট্যাক্সেবল হবে? ক্যাপিটাল গেনে। যদি প্রফিট হয় তাহলে ক্যাপিটাল গেন হবে, যদি লস হয় তাহলে ক্যাপিটাল লস। ঠিক আছে, বোঝা গেল? মানে ক্যাপিটাল গেনের আন্ডারে লস হবে। ঠিক আছে, আচ্ছা, অন্যদিকে দেখ, ট্রেডার হোক কি ইনভেস্টার হোক, তারা যে শেয়ারটাকে হোল্ড করছে, সেই শেয়ার থেকে যদি কোনো ডিভিডেন্ড আসে, সেটা কোন হেডে ট্যাক্সেবল হবে? একটু আগে আমরা বললাম, দেখ, ডিভিডেন্ড ইনকাম উড চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস ওয়েদার সাচ শেয়ার্স আর হেল্ড বাই দ্য এসএসসি অ্যাজ ইনভেস্টমেন্ট অর স্টক ইন ট্রেড। ঠিক আছে, সেই শেয়ারগুলোকে ইনভেস্টমেন্ট আকারে ট্রিট করুক কি স্টক ইন ট্রেড আকারে ট্রিট করুক, যাই করুক না কেন, প্রত্যেকটা মানে দুটো ক্ষেত্রেই কী হবে, ডিভিডেন্ড ইনকাম সবসময় ইনকাম ফ্রম আদার সোর্স হেডেই ট্যাক্সেবল হবে। এটা একদম মাথায় রাখবি। এটা কোন সেকশন বলছে? 56। ঠিক আছে, সেকশন 56 সাবসেকশন 2 ক্লজ 1। আশা করছি এই পর্যন্ত পুরোটা ক্লিয়ার। ঠিক আছে, মানে এই ফার্স্ট লাইনটা নিয়ে কোনো কনফিউশন কারোর মধ্যে নেই। যদি থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি সেটাকে চেষ্টা করবো আরেকটু ডিসকাস করে দেওয়ার। আচ্ছা, বেসিস অফ চার্জ অফ ডিভিডেন্ড কি বলছে দেখ, এনি ইনকাম বাই ওয়ে অফ ডিভিডেন্ডস রিসিভ ফ্রম এ কোম্পানি, এনি ইনকাম বাই ওয়ে অফ ডিভিডেন্ডস রিসিভ ফ্রম এ কোম্পানি ওয়েদার ডোমেস্টিক অর ফরেন, তাহলে কোম্পানি ফরেন কোম্পানি হতে পারে বা ডোমেস্টিক কোম্পানি হতে পারে। ঠিক আছে, যে কোম্পানির কাছ থেকে আমি এসএসসি ডিভিডেন্ড পাচ্ছি, is taxable in the hands of shareholder at normal rate of tax. Normal rate of tax বলতে স্ল্যাব রেট। ঠিক আছে, স্ল্যাব রেটকে বোঝাতে চেয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ডোমেস্টিক কোম্পানি থেকে যে ডিভিডেন্ডটা আমরা পেতাম সেটা তো এক্সাম ছিল। ঠিক আছে, আমি আসছি সেখানেও, এখানে কিন্তু চেঞ্জেস এসছে ডিভিডেন্ড রিলেটেড। ঠিক আছে, সেই জন্যই এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, আর খুব ভালো করে এটা পড়তে হবে আমাদের এক্সামের জন্য। দেখ, তারপরে কি বলছে, however dividend distributed by a domestic company, dividend distributed by a domestic company before Act 4/2020 and received by the shareholders on or after Act 4/2020 and on which tax under section 115O if applicable, যদি applicable হয়, has been paid would be exempt in the hands of the shareholder. আমি একটু পরে এগুলো ডিসকাস করছি যে ব্যাপারটা কি, গল্পটা কি। ঠিক আছে, তাহলে দেখ কি বলছে, বেসিক্যালি বলতে চাইছে যে আমাদের ডোমেস্টিক কোম্পানি হোক কি ফরেন কোম্পানি হোক, যদি ডোমেস্টিক কোম্পানি বা ফরেন কোম্পানি থেকে কোনো ডিভিডেন্ড আমরা এসএসসি পাই, তাহলে সেটা কি হবে, আমাদের এসএসসির হাতে ফুললি ট্যাক্সেবল হবে। ঠিক আছে, এসএসসি কিন্তু ফুললি ট্যাক্সেবল হবে। রেট কি হবে? নর্মাল রেট। ঠিক আছে, রেট কি হবে? নর্মাল ট্যাক্স রেট বা স্ল্যাব রেট। ঠিক আছে, মানে মনে কর এসএসসির ইনকাম ছিল সাপোজ 4 লাখ টাকা। ঠিক আছে, ডিভিডেন্ডের ইনকাম ছাড়া বলছি। ঠিক আছে, 4 লাখ টাকা ইনকাম ছিল। আচ্ছা, ডিভিডেন্ড বাবদ আরও 2 লাখ টাকা পেলো। ঠিক আছে, তাহলে ইনকাম কত হলো? 6 লাখ।
এখন এই 6 লাখের উপর যা স্ল্যাব রেটিং ট্যাক্স দাঁড়ায় সেটাই ওকে এসএসসিকে দিতে হবে, ঠিক আছে, এইটুকু বোঝা গেল। তারপরে কি বলছে, হাউএভার ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেড বাই ডোমেস্টিক কোম্পানি বিফোর 1/4/2020, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করছে ডোমেস্টিক কোম্পানি কবে না 1/4/2020 আগে, অ্যান্ড সেটাকে যদি রিসিভ করে শেয়ার হোল্ডার কবে না অন আর আফটার 1/4/2020, তাহলে কোম্পানি কি করছে, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করছে 1/4/2020 আগে, ঠিক আছে, মানে 31/3/2020 পর্যন্ত, ঠিক আছে, 31/3 অন, এই যে বিফোর 1/4/2020 মানে কি 31/3/2020 পর্যন্ত যদি কোম্পানি ডোমেস্টিক কোম্পানি যদি ডিস্ট্রিবিউট করে, এই যে ডোমেস্টিক কোম্পানি যদি ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে, ডিভিডেন্ড কত তারিখ পর্যন্ত না 31/3/2020 তারিখ পর্যন্ত, তাহলে কি হবে, সেটা যদি শেয়ার হোল্ডার রিসিভ করে কবে না 1/4/2020 বা তারপরে, সেক্ষেত্রে কি হবে, সেই ডিভিডেন্ডটা কিন্তু এক্সাম্পট হবে। কেন হবে আমি বলছি, তার কারণ হচ্ছে একটাই, যে এই যে অন উইচ ট্যাক্স আন্ডার সেকশন 115O, ঠিক আছে, 115O তে যদি অ্যাডিশনাল ট্যাক্স দিয়ে থাকে, 115ওতে যদি অ্যাডিশনাল ট্যাক্স দিয়ে থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্সে কিন্তু 115O সেকশনের যে ট্যাক্স সেটা কিন্তু কি বলা আছে, অ্যাডিশনাল ইনকাম ট্যাক্স, ঠিক আছে, অ্যাডিশনাল ইনকাম ট্যাক্স। এটাকে আমরা নাম আমরা এটাকে জানি কি নামে জানি, সিডিটি অর ডিডিটি। তার মানে বেসিক কথা একটাই, কোম্পানি যদি সিডিটি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের সময় সিডিটি বা ডিডিটি দিয়ে থাকে 115O সেকশন ওয়াইজ, ঠিক আছে, 115O তে যদি সিডিটি আর ডিডিটি দিয়ে, সিডিটি বা ডিডিটি একই জিনিস, সিডিটি বা ডিডিটি যদি দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারের হাতে ওই ডিভিডেন্ডের ইনকাম কী হয়ে যাবে, এক্সেম্পট হয়ে যাবে, ঠিক আছে, ওই ডিভিডেন্ডের ইনকাম কী হবে, এক্সেম্পট হয়ে যাবে যদি সিডিটি বা ডিডিটি পে হয়ে গিয়ে থাকে, ঠিক আছে। এটাকে আমরা ব্রিফলি ডিসকাস করবো একটু পরে। তারপরে আরও কি বলছে দেখ ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20, ঠিক আছে, এই পর্যন্ত কি হতো, ডোমেস্টিক কোম্পানি ওয়াজ লাইবল টু পে অ্যাডিশনাল ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 115O, কত রেট কত ছিল, 15%, ঠিক আছে, সিডিটির রেট কত ছিল, 15%। আমি এটাকে আরও ডিসকাস করবো, এটার ভিতরে আরও যাবো, ঠিক আছে, আপাতত যেটুকু লেখা আছে সেটুকু আমরা ডিসকাস করছি। আর 30% ইন রেসপেক্ট অফ ডিম ডিভিডেন্ড আন্ডার সেকশন 222E, ঠিক আছে। তাহলে কি করতো, ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20 পর্যন্ত দেখ কোম্পানি ডোমেস্টিক কোম্পানিকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করার আগে সেকশন 115ওতে সিডিটি অথবা ডিডিটি পে করতে হতো, ঠিক আছে, সিডিটি পে করতে হতো যে ডিভিডেন্ডটা তারা ডিস্ট্রিবিউট করছে, ঠিক আছে, যার জন্য ডিভিডেন্ড ওয়াজ এক্সেম্পট ইন দ্য হ্যান্ডস অফ শেয়ার হোল্ডার। কোন সেকশন সেটা আমরা পড়েছি আগেও, আন্ডার সেকশন 1034, ঠিক আছে, আন্ডার সেকশন 1034 কিন্তু এই ডিভিডেন্ডটা কি হয়ে যেত, এক্সেম্পট হয়ে যেত, যেহেতু ডোমেস্টিক কোম্পানি কী করতো, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করার আগে 115O সেকশন ওয়াইজ সিডিটি পে করতে হতো, ঠিক আছে, এই যে এক্সেপ্ট ডিভিডেন্ড চার্জেবল টু ট্যাক্স আন্ডার সেকশন 115 BBDA। এটা আমি আসছি কিছুক্ষণ বাদে যে সেকশন 115 BBDA-তে কী ছিল, ঠিক আছে, স্পেসিফাইড অ্যাসেসি, এই যে স্পেসিফাইড অ্যাসেসি যে কিনা রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, ওয়াজ লাইবল টু পে ট্যাক্স অ্যাট দ্য 10% অন এগ্রিগেট ডিভিডেন্ড রিসিভড এক্সিডিং ₹10 লাখ আন্ডার সেকশন BBDA, ঠিক 115 BBDA। দেখ তাহলে কি ব্যাপারটা কি, দেখ কিছুই না, সেকশন 115 BBDA এই সেকশনে কি ছিল, যে যদি ডিভিডেন্ড পায়, ঠিক আছে, এসএসসি যদি ডিভিডেন্ড পায়, এসএসসি যদি রেসিডেন্ট হয় ইন ইন্ডিয়া, তাহলে কি হবে, 10 লাখ টাকা পর্যন্ত কি হবে, এক্সেম্পট, 10 লাখ টাকা পর্যন্ত এক্সেম্পট, ঠিক আছে, কোন সেকশনে না 1034-এ, ঠিক আছে, 1034-এ এটা কিন্তু এক্সেম্পট ছিল। এর উপরে মনে কর ডিভিডেন্ড পেলো 12 লাখ টাকা, ঠিক আছে, ডিভিডেন্ড পেলো 12 লাখ টাকা, তাহলে 12 লাখের মধ্যে 10 লাখ কি হবে, এই 1034-এ এক্সেম্পট, বাকি 2 লাখের উপরে 10% রেটে ট্যাক্স দিতে হতো, ঠিক আছে, কোন সেকশন বলছে এই কথাটা না, সেকশন 115 BBDA, ঠিক আছে। তাহলে ডোমেস্টিক কোম্পানির থেকে যদি 10 লাখ টাকার বেশি ডিভিডেন্ড পেতো, সেই ক্ষেত্রে কী করতে হতো, মনে কর 12 লাখ টাকা ডিভিডেন্ড পেয়েছে, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত এক্সেম্পট 1034-এ, আর 2 লাখ টাকার উপর কী হবে 10% ট্যাক্স, ঠিক আছে।
আশা করছি এইটুকু ক্লিয়ার হলো। এবার দেখ, যদি আমরা এটাকে খুব ভালো করে বুঝতে চাই, আমাদের একটুখানি ব্যাকে যেতে হবে যে কেন সিডিটি বা ডিডিটির জন্য এই এফেক্টটা আসছে। মানে আমরা এতক্ষণ যা কিছু করলাম, তাহলে আমরা যদি সেটাকে কনক্লুশনে আনি, ঠিক আছে, এটা যদি কনক্লুশন বার করি, তাহলে কি বলতে পারি যে যদি দেখ ফরেন কোম্পানিগুলোতে ঝামেলা মিটেই গেল, কারণ ফরেন কোম্পানির ক্ষেত্রে ইন্ডিয়াতে কোনো ট্যাক্স ট্রিটমেন্ট নেই ডিভিডেন্ডের রেসপেক্টে, ঠিক আছে, কারণ ফরেন কোম্পানি যে যদি কোনো ডিভিডেন্ড পে করে সেটা ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে, এটা আগেও ছিল এখনও আছে তাই, ঠিক আছে। ফরেন কোম্পানি যদি কোনো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে সেই ক্ষেত্রে কি আমাদের ইন্ডিয়ায় যদি আমরা সেটাকে রিসিভ করি তাহলে কি হবে, সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে। ফরেন কোম্পানি থেকে পাওয়া ডিভিডেন্ড কিন্তু ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে। কিন্তু ডোমেস্টিক কোম্পানি থেকে কী ছিল, ডোমেস্টিক কোম্পানি থেকে তো এক্সেম ছিল, 1034-এ 10 লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড এক্সেম ছিল। এবার ব্যাপারটা কেন এক্সেম ছিল, দেখ এই যে বললাম 115-ওতে কোম্পানি কী করতে হতো, ডোমেস্টিক কোম্পানিকে সিডিটি পে করতে হতো, ঠিক আছে, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করার আগে সিডিটি পে করে দিতে হতো, যেটা কিনা অ্যাডিশনাল ইনকাম ট্যাক্স ছিল, ঠিক আছে, কোম্পানির হাতে। এবার দেখ ব্যাপারটা কী হতো, কোম্পানি আমাদের হয়ে ট্যাক্স পে করে দিত, ঠিক আছে। কোম্পানি কিন্তু কী করতো, আমাদের হয়ে মানে শেয়ার হোল্ডারদের হয়ে যারা ডিভিডেন্ড পাচ্ছে তাদের হয়ে কী হতো, কোম্পানি কী করতো, ট্যাক্সটাকে আগে থেকেই পে করে দিত, ঠিক আছে। বাট যেহেতু সিডিটি উঠে গেছে সেই কারণে এখন দেখ সেকশন 115-ওতে তো আর সিডিটি পে করছে না। এখন কি হচ্ছে, সেকশন 115-ওতে আর সিডিটি ডোমেস্টিক কোম্পানি পে করছে না, যেই কারণে এই যে ট্যাক্সটা কার উপর চাপছে না, যে ডিভিডেন্ডটা আলটিমেটলি রিসিভ করছে তার উপরে, তার হাতে এই দায়ভারটা চলে আসছে যে তুমি এবার ট্যাক্স পে করো। কিন্তু আগে তো ব্যাপারটা এরকম ছিল না, আগে তো কোম্পানি পে করতো, ঠিক আছে, সিডিটি, যে কারণে শেয়ার হোল্ডারদের হাতে ডিভিডেন্ড ইনকাম এক্সাম ছিল। কিন্তু যেহেতু এখন কোম্পানি সিডিটি পে করছে না 115-ওতে, সেই জন্য ডিভিডেন্ড ইনকাম কী হচ্ছে, এই যে ট্যাক্সেবল, ঠিক আছে। তাহলে দেখ একটুখানি এবার ব্যাকে যাব, আমি জাস্ট এটাকে একটু ক্লিয়ার করছি। এবার আমরা দেখব যে আগের সিস্টেম কী ছিল, ঠিক আছে, সিডিটি বা ডিডিটি রিলেটেড। দেখ আমি এখানে ডিভিডেন্ড ইকুইটি প্লাস প্রেফারেন্স দুটোই একসাথেই আলোচনা করছি, কারণ প্রেফারেন্স যতক্ষণ না স্পেশালি আমাদেরকে বলবে ততক্ষণ কিন্তু ওটা ইকুইটির মতন করেই ট্রিট হবে, ঠিক আছে। আচ্ছা, ডিভিডেন্ডকে আমরা মেইনলি দুটো ক্যাটাগরাইজ করতে পারি, একটা হচ্ছে নর্মাল ডিভিডেন্ড, একটা হচ্ছে ডিম ডিভিডেন্ড, ঠিক আছে। ডিম ডিভিডেন্ডটা অন্য কোনো ভিডিওতে আমরা কভার করবো যে অ্যাকচুয়ালি ডিম ডিভিডেন্ড বলতে কী বোঝায়, ঠিক আছে। তো বেসিক্যালি ডিভিডেন্ডের দুটো ক্যাটাগরি, নর্মাল আর ডিমড, ঠিক আছে। নর্মাল ডিভিডেন্ড আর ডিম ডিভিডেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবারে এই ডিম ডিভিডেন্ডটাকে সিডিটি রেট ওয়াইজ আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, ঠিক আছে। এক দলে পড়ে সেকশন 222A থেকে শুরু করে ডি পর্যন্ত, আর আরেক দলে পড়ে সেকশন 222E, ঠিক আছে। ডিম ডিভিডেন্ড কভার্ড হয়েছে সেকশন 222-তে, ঠিক আছে। তাহলে কি দেখলাম এখনো পর্যন্ত, যে ডিভিডেন্ডের দুটো ক্যাটাগরি, নর্মাল ডিভিডেন্ড, ডিম ডিভিডেন্ড কভার হয় সেকশন 2 সাবসেকশন 22-তে, ঠিক আছে। সিডিটি রেট ওয়াইজ ডিম ডিভিডেন্ডকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, ঠিক আছে। একটা যেটা কভার্ড হয় সেকশন 222E-তে, ঠিক আছে, আরেকটা হচ্ছে 222A থেকে ডি পর্যন্ত, ঠিক আছে। এবার দেখ নর্মাল ডিভিডেন্ড আর সেকশন 222A থেকে ডি পর্যন্ত যে ডিম ডিভিডেন্ড, তার সিডিটি রেট হচ্ছে 15% উইথ গ্রসিং আপ, ঠিক আছে। আর অন্যদিকে যেটা সেকশন 222E-তে কভার আপ হয় সেটার সিডিটি রেট কত, 30%, কিন্তু এখানে কোনো গ্রসিং আপ করার কোনো জায়গা নেই, ঠিক আছে, গ্রসিং নেই, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখ, এটা আমি বলছি আরও, এর ডিটেল আছে আরও, ঠিক আছে। আরেকটা জিনিস, ডোমেস্টিক কোম্পানি কিন্তু এই সিডিটি পে করার জন্য কোনো এক্সট্রা ডিডাকশন পেতো না, মানে কোনো ডিডাকশনের কোনো জায়গাই ছিল না, ঠিক আছে। তার কারণ না এটাকে কোম্পানি এক্সপেন্স হিসেবে দেখাতে পারতো, না এটাকে টিডিএস হিসেবে দেখাতে পারতো, ঠিক আছে। টিডিএস হয়ে পরে তার ক্রেডিট পেতো যদি টিডিএস হতো, কিন্তু এটা টিডিএস নয়। মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টে আমি আগেই বলেছি যে লেখাই আছে সেকশন 115O, ওটা কি অ্যাডিশনাল ট্যাক্স, যেটা কিনা ডোমেস্টিক কোম্পানি যদি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে তখন পে করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, আমি আরও একটু ডিটেলে আলোচনা করছি। দেখ শুধু এখানে শেষ নয়, এই যে 15%, 30% এখানেই আলোচনা শেষ নয়। জিনিসটাকে যত ডিটেলে আমরা করবো, আমাদের কনসেপ্ট তত ক্লিয়ার হবে, তত ট্যাক্স সম্বন্ধে আমাদের স্বচ্ছ ধারণা থাকবে, কোনো মুখস্থ বিদ্যার জায়গা নেই, সবটাই বুঝে করতে হবে। দেখ গ্রসিং আপের জায়গা ছিল এইখানে সিডিটিতে, নর্মাল ডিভিডেন্ড আর ডিম ডিভিডেন্ডে সেকশন 222A থেকে ডি পর্যন্ত যেটা কভার হচ্ছে। এবার দেখ গ্রসিং আপের এটা ব্যাপারটা কী ছিল, এই ইন্টু 100 যেটা এলো, এইটার উপর লাগবে কি এই পুরোটা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা তো আছেই, প্লাস এইটার উপরই, মানে এটা করলে অ্যাকচুয়ালি কত হচ্ছে আমি বলছি, 15/85 ইন্টু 100, এটা করলে আসছে এর ভিতরে 17.647, এর উপর 12% সারচার্জ, ঠিক
ঠিক আছে, পুরোটা এই দুটো যোগ করে কত হলে পারে, পুরোটা যোগ করে হচ্ছে, পুরোটা যোগ করে আসছে তোমার 19.7647, ঠিক আছে হলো। এইটার উপর 4% হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, মানে এইটা প্লাস এটার উপর 4% হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, ঠিক আছে। তাহলে করে করে কত আসছে, আমরা যদি টোটাল করি 90, টোটাল যেটা এফেক্টিভ ট্যাক্স রেট আসছে সেটা হচ্ছে এইটা, মানে সিডিটি রেট। এইটার ক্ষেত্রে কত হচ্ছে, সিডিটির রেট হচ্ছে তোমার এই এফেক্টিভ সিডিটি রেট। আর অন্যদিকে এটার ক্ষেত্রে কি গ্রসিং আপের কোনো জায়গা ছিল না, সিম্পল 30% প্লাস এই 30-র উপরে 12% সারচার্জ করে যেটা এলো, কত এলো 30 প্লাস 3.6, তাহলে টোটাল করে কত হলো 33.6। এর উপর কী হতো 4% হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, তাহলে কত হলো 34.944। এইটা হচ্ছে আমাদের সিডিটি রেট ছিল, ঠিক আছে। ইন কেস অফ সেকশন 222E-তে যে ডিম ডিভিডেন্ডের যেটা কভার হচ্ছে, ঠিক আছে, তার সিডিটি রেট কত ছিল 34.944। আর এই ক্ষেত্রে রেট কত ডিভিডেন্ডের, সিডিটি রেট 20.555, ঠিক আছে। এবার এই যে ডিভিডেন্ডের উপর আমাদের সিডিটি রেট 34.944 ছিল, এটা ফুললি এক্সাম ছিল। দেখ অলরেডি এত হাই রেটেড সিডিটি পে করছে কোম্পানি, তারপর আবার ট্যাক্স হবে, পাবলিক তো খেপে যাবে, ঠিক আছে, এত টাকা ট্যাক্স কেন নিচ্ছ, ঠিক আছে। এবারে অন্যদিকে এই নর্মাল ডিভিডেন্ড আর ডিম ডিভিডেন্ডের যে সেকশন 222A থেকে ডি পর্যন্ত যেটা কভার হচ্ছে, সেটার ক্ষেত্রে দেখ 20.555% রেট ছিল, ঠিক আছে। এবারে এটার জন্য কোম্পানির, মানে এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে আলোচনা করতে পারি, কিন্তু আমরা ওই নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া ওদের ক্ষেত্রে আমি বলছি না, মানে ওদের ক্ষেত্রে ওটা এই ডিভিডেন্ডটাও কিন্তু ফুললি এক্সাম্পট হয়ে যেত নন রেসিডেন্টদের ক্ষেত্রে। কিন্তু অন্যদিকে যদি আমি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল HUAF এদের কথা বলি, তাদের ক্ষেত্রে কী হতো, এই সেকশনের যে সিডিটি রেট, ঠিক আছে, মানে যে ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট হচ্ছে তার উপর যদি 20.555%-এর সিডিটি পে করতো কোম্পানি, সেই ক্ষেত্রে কী হতো আমাদের আপ টু 10 লাখ এক্সাম্পট হয়ে যেত আন্ডার সেকশন 1034-এ, ঠিক আছে, বোঝা গেল। যদি ডোমেস্টিক কোম্পানি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে এবং তার উপর যদি সিডিটি 20.555% রেটে পে করে, তাহলে সেক্ষেত্রে আপ টু 10 লাখ পর্যন্ত আমাদের এক্সাম্পট হয়ে যেত আন্ডার সেকশন 1034-এ, ঠিক আছে। আর বাকি এই 10 লাখের উপরে যেটা আমি আগেও এক্সাম্পল দিলাম, ঠিক আছে, মনে কর 15 লাখের ডিভিডেন্ড পেয়েছে, ঠিক আছে, আর যার উপর সিডিটি রেট কত আছে 20.555, তাহলে কী হবে 10 লাখ টাকা পর্যন্ত এক্সাম্পট। বাকি 5 লাখের উপরে কত ছিল, 5 লাখের উপরে সেকশন 115 BBDA, মনে পড়ছে কত, 5 লাখের উপরে 10%। এই ছিল ওল্ড সিস্টেম, ঠিক আছে। এখন কি হয়েছে, যেটা আমি আগে আলোচনা করে ফেলেছি, যে এখন কী হবে আমাদের, যেহেতু সিডিটি পে করছে না ডোমেস্টিক কোম্পানি, তাহলে তার জন্য কী হবে, পুরো ট্যাক্সটাই কী হবে আমাদের হাতে হবে, ঠিক আছে, মানে শেয়ার হোল্ডারদের হাতে। আমাদের দায়িত্ব গভর্নমেন্টকে ট্যাক্স পে করা, আগে কার দায়িত্ব ছিল, ডোমেস্টিক কোম্পানি আগেই করে দিত, আমাদের ডিভিডেন্ড দেওয়ার আগেই ট্যাক্স কেটে জমা করে দিত। কিন্তু এখন কী হচ্ছে, যেহেতু সিডিটি অ্যাবলিশ হয়ে গেছে, তার জন্য কী হচ্ছে, যে এই যে ডিভিডেন্ড কোম্পানি ডোমেস্টিক কোম্পানির কাছ থেকে আমরা পাচ্ছি, সেটার ক্ষেত্রে আমাদের এখন দেখতে হচ্ছে যে কোম্পানি কি সিডিটি পে করে দিয়েছিল। যদি সিডিটি পে করে দিয়ে থাকে তাহলে কিন্তু ওটা এক্সেম্পট, কিন্তু যদি না সিডিটি পে করে থাকে তাহলে কিন্তু আমাদেরকে ওটা ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। এইটুকু মাথায় যেন পুরো ক্লিয়ার থাকে। তবু আমি লাস্টে একটু কনক্লুশন করে দেবো। তার আগে আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে এই যে কোম্পানি সিডিটি জমা করতো, এর টাইম লিমিট কত ছিল। এর টাইম লিমিট ছিল এই ঘটনাগুলো ঘটার, যেটা আগে ঘটবে, ঠিক আছে, যেটা আগে ঘটবে এই ঘটনাগুলো ঘটার 14 দিনের মধ্যে, আন্ডার সেকশন 115 ও সাবসেকশন 3, ঠিক আছে। তাহলে 14 দিনের মধ্যে কী করতে হতো, কোম্পানিকে সিডিটি জমা করতে হতো, যদি সেটা ডিক্লেয়ার করে, ডিস্ট্রিবিউশন করে বা পেমেন্ট করে। এবার দেখ কোনটা আগে হবে, ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে এই তিনটের মধ্যে কোনটা আগে হবে, ডিক্লারেশন আগে হবে, ডিম ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন আগে হয়, আর ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে পেমেন্ট আগে হয়, ঠিক আছে। তাহলে যদি কোম্পানি ইন্টারিম ডিভিডেন্ড পে করে তাহলে পেমেন্ট আগে হয়েছে, তাহলে যবে পেমেন্ট করবে তার 14 দিনের মধ্যে সিডিটি পে করতে হতো। ডিম ডিভিডেন্ডের ক্ষেত্রে আগে ডিস্ট্রিবিউশন করে, যবে ডিস্ট্রিবিউশন করবে তার 14 দিনের মধ্যে সিডিটি পে করতে হবে, ঠিক আছে। আর ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে যবে ডিক্লেয়ার করবে সেটা আগে হবে, তাহলে তার জন্য যেদিন ডিক্লেয়ার করবে তার 14 দিনের মধ্যে সিডিটি পে করতে হতো, ঠিক আছে। এই ছিল আগের গল্প। আশা করছি বোঝাতে পারলাম যে কেন এখন আমাদের হাতে ডিভিডেন্ড ইনকাম
ট্যাক্সেবল হচ্ছে, তার কারণ একটাই, সিডিটি অ্যাবলিশ হয়ে গেছে। সেই কারণেই, যেহেতু ডোমেস্টিক কোম্পানি এখন আর সিডিটি পে করছে না ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করার আগে, সেই কারণে আমাদের কি করতে হচ্ছে, আমাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে যাচ্ছে যে এবার আমরা কি করব, গভর্নমেন্টকে ট্যাক্সটা দেবো। এবং কোন রেটে ট্যাক্স দেবো, সেটা হচ্ছে নর্মাল ট্যাক্স রেট বা স্ল্যাব রেট। ঠিক আছে, এটা আমি আগেও এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষার ক্ষেত্রে বলি যে আমরা কীভাবে সলভ করব, যদি আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সের অঙ্ক আসে আর সেখানে যদি ডিভিডেন্ড রিলেটেড কোনো এন্ট্রি থাকে, তাহলে আমরা সেটাকে কী করব, সিম্পল দেখব। দুটো অ্যাজাম্পশন হতে পারে, হয় কোম্পানি সিডিটি পে করেছে আর নাই তো সিডিটি পে করেন। যদি কোম্পানি সিডিটি না পে করে, তাহলে ওটা আমরা কি করব, ইনকাম ফ্রম আদার সোর্সেসে ট্যাক্সেবল করে দেবো, যদি কোম্পানি সিডিটি না পে করে থাকে। আর যদি কোম্পানি সিডিটি পে করে থাকে, তাহলে কি করব, এক্সেম্পট, যেরকম আগে করতাম। ঠিক আছে, তাহলে সিডিটি যদি কোম্পানি পে করে তাহলে এক্সেম্পট, সিডিটি কি কোম্পানি পে করেছে তাহলে এক্সেম্পট। ঠিক আছে, আর যদি কোম্পানি সিডিটি না পে করে থাকে তাহলে কি, ট্যাক্সেবল। এই কনক্লুশনে আমরা আসতে পারলাম, বুঝতে পারলাম যে লজিকটা কি, কেন কেন কেন, এই কেন জানাটাই আসল দরকার। যতক্ষণ না আমাদের এই কেনর উত্তরটা পাচ্ছি প্রপারলি, ততক্ষণ কিন্তু ওই মাথার মধ্যে ঘুরতে থাকবে যে ঠিক করছি তো না ভুল করছি, এরকম একটা ব্যাপার চলবে। তাহলে যেখানেই যা থাকুক না কেন, আমরা কি আগে ফার্স্টে দেখব যে কোম্পানি সিডিটি পে করেছে নাকি কোম্পানি সিডিটি পে করেনি। যদি কোম্পানি সিডিটি পে না করে, তাহলে আমাদের হাতে ট্যাক্সেবল, মানে এসএসসির হাতে ট্যাক্সেবল হবে। আর যদি কোম্পানি সিডিটি পে করে থাকে, তাহলে এটা এক্সাম্পল হবে। ঠিক আছে, তাহলে আশা করছি ডিভিডেন্ডের ট্যাক্সেবিলিটি বোঝা গেল। পরের দিন আমি একটা কাজ করব, যেটা আমি শুরুতে বলছিলাম যে ইনকাম ট্যাক্সের নজরে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদেরকে দুটো, মানে ইনকাম ট্যাক্স দুটো চোখে থাকে। এক দলকে থাকে ট্রেডারের চোখে, আরেক দলকে থাকে ইনভেস্টারের চোখে। তো তাদের হাতে এই শেয়ার মার্কেট থেকে যা কিছু ইনকাম হয়, তার উপর কীভাবে আমাদের ট্যাক্স পে করতে হবে। অনেকেই এখন নতুন লাস্ট ইয়ার থেকে শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়েছে, সুতরাং যদি আমরা এটা জানি, আমাদের নলেজ আরও বাড়বে। ঠিক আছে, আমি চেষ্টা করবো পরের ক্লাসে, পরের ট্যাক্সের ক্লাসে আমি ওটাকে কভার করার, যে যদি আমরা শেয়ার মার্কেট থেকে কোনো ইনকাম আর্ন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কীভাবে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তার ট্যাক্সেবিলিটি কী, সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরের ক্লাসে। আর ঠিক আছে, তাহলে আজকের মতন এই পর্যন্তই। আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ট্যাক্সেবিলিটি অফ ডিভিডেন্ড নিয়ে আর কোনো কারোর ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানাবি, কারণ চুপ করে থেকে কোনো লাভ নেই। যদি কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন কর, কোনো প্রবলেম নেই, আমি একবার ছেড়ে 10 বার বলবো। ঠিক আছে, তাহলে আজকের মতন এই পর্যন্ত। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।